হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ থেকে বেশ কিছু বছর আগে অবধিও আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে প্রচুর পরিমাণ সোনা, হিরে আর অনেক দামি দামি খনিজ সম্পদ পাওয়া যেত। আর সেই খনিজ সম্পদগুলো লুট করার জন্য আফ্রিকার বিভিন্ন দেশের সরকারের সাথে সেখানকার বিরোধী পক্ষের প্রচুর পরিমাণ লড়াই হতো। আসলে সমস্ত রাজনৈতিক এবং অরাজনৈতিক দলগুলোই এই সমস্ত সোনা আর হীরের খনিগুলোকে দখল করে নিজেরা বড়লোক হতে চাইত, যে কারণে সেই সময় আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশেই বেশিরভাগ সময় গৃহযুদ্ধ লেগে থাকত। আর এরকমই একটা দেশ হলো ঘানা। স্বাধীনতার পর থেকে এখনও অবধি ঘানায় অনেকবার অনেক বড় বড় গৃহযুদ্ধ হয়েছে, যে যুদ্ধের কারণে বহু হাজার হাজার মানুষ মারা গেছে আর বহু লক্ষ লক্ষ মানুষকে তাদের জমি জায়গা আর ঘরবাড়ি হারাতে হয়েছিল। আর ঘানায় ঘটে যাওয়া এইরকমই একটা গৃহযুদ্ধের সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম বিস্টস অফ নো নেশন। 2015 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 7.7। তো গল্পটা শুরু হয় ঘানা দেশের ছোট্ট একটা গ্রাম থেকে, যেখানে আমরা আগু নামের এই বাচ্চা ছেলেটাকে দেখতে পাই। আগু এই গ্রামে নিজের বাবা, মা, ছোট বোন আর বড় দাদার সঙ্গে থাকত। আগুর বাবা ওদের গ্রামেরই একটা স্কুলের টিচার ছিলেন, আর আগু ওর এই পরিবারের সাথে খুবই সুখে ছিল। বর্তমানে এই দেশের সরকারের সাথে এখানকার বেশ কিছু রেবেল গ্রুপের একটা যুদ্ধ চলছিল, যে কারণে এই মুহূর্তে এই দেশের বেশিরভাগ জায়গার অবস্থাই খুবই খারাপ ছিল। কিন্তু আগুদের এই গ্রামটা একটা বাফার জোনের মধ্যে ছিল। এই গ্রামটাকে সেনাবাহিনীরা পাহারা দিচ্ছিল, যে কারণে এখানে কোনো রকম যুদ্ধ হচ্ছিল না। আর যতদিন এখানে সেনাবাহিনী থাকবে ততদিন এই গ্রামের লোকজন পুরোপুরি সুরক্ষিত থাকতে পারবে, যে কারণে এখন আশেপাশের গ্রাম থেকেও বিভিন্ন লোকজন এই গ্রামে এসে রিফিউজি হয়ে থাকতে শুরু করে। এইভাবে আস্তে আস্তে সবকিছু মোটামুটি বেশ ভালোই কাটছিল। কিন্তু একদিন খবরে জানানো হয় বিরোধী পক্ষের চাপে পড়ে এখন ওই দেশের সরকার ওদের ক্ষমতা থেকে সরে যাচ্ছে, যে কারণে এখন পরবর্তী সরকারের নির্দেশ না পাওয়া অবধি এই গ্রামের পাহারায় থাকা সেনাবাহিনীরা এখান থেকে চলে যাবে। যাওয়ার আগে সেনাবাহিনীরা এই গ্রামের সমস্ত সাধারণ মানুষকে যত তাড়াতাড়ি সম্ভব এই গ্রাম ছেড়ে সুরক্ষিত জায়গায় চলে যেতে বলে, কারণ সেনাবাহিনীরা চলে যাওয়ার সাথে সাথেই বিরোধী পক্ষের রেবেল গ্রুপরা এই গ্রামের ওপরে আক্রমণ করে সেটাকে নিজেদের দখলে নিয়ে নেবে। আর তারপর তারা এই গ্রামের সমস্ত নিরীহ মানুষকেই মেরে ফেলবে। এখন এই কথাটা শোনার পর সমস্ত গ্রামবাসীরা মিলে ওই গ্রামের একটা চার্চের মধ্যে আলোচনা সভা বসায়। সেখানে ওই গ্রাম প্রধান বলেন, এই গ্রামটা আমাদের, এখানে আমাদের পূর্বপুরুষদের স্মৃতি রয়েছে, তাই এই জায়গাটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। আমরা শুধুমাত্র এই গ্রামের বাচ্চা আর মহিলাদেরকে সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দেব, আর বাকি সমস্ত পুরুষরা মিলে এই গ্রামটাকে রক্ষা করব। এই কথা শুনে অল্প কিছু মানুষ গ্রাম প্রধানের কথায় রাজি হলেও বেশিরভাগ মানুষ এখানে রেগে যায়। তাদের বক্তব্য এই গ্রামে থেকে তারা কোনোভাবেই মরতে চায় না, সেজন্য তাদের পরিবারের সঙ্গে তারাও এই গ্রাম থেকে পালিয়ে যেতে চায়। এর পরের দিন সকালেই দেখা যায় সমস্ত গ্রামবাসীরা এখান থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু সমস্যা হলো এই গ্রাম থেকে সমস্ত মানুষকে নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ গাড়ি ছিল না। আর ওখানে যে অল্প পরিমাণ গাড়ি ছিল তারা এক একজন মানুষকে নিয়ে যাওয়ার জন্যই প্রচুর পরিমাণ টাকা চাইছিল। এদিকে দেখা যায় বাকি সমস্ত লোকজনের সঙ্গে আগু আর তার পরিবারও এই গ্রাম থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু আগুর বাবার কাছে বেশি টাকা ছিল না, সেজন্য উনি 70,000 টাকার বিনিময়ে শুধুমাত্র নিজের স্ত্রী আর বাচ্চা মেয়েকেই গাড়িতে করে এখান থেকে সুরক্ষিত জায়গায় পাঠিয়ে দেন। এখানে নিজের মাকে এইভাবে চলে যেতে দেখে আগু প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে, কিন্তু ওর বাবা আর দাদা কোনো রকমে ওকে সামলিয়ে নেয়। এরপর আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যেই এই গ্রামের বেশিরভাগ লোকজন এখান থেকে পালিয়ে যায়, আর বাকি যে সমস্ত লোকজন এই গ্রাম থেকে পালাতে পারেনি তারা সবাই মিলে একসাথে একটা সুরক্ষিত জায়গায় লুকানোর চেষ্টা করে। এইভাবে ওরা সবাই মিলে কোনো রকমে একটা রাত কাটিয়ে নেয়। কিন্তু এর পরের দিন সকালেই বিরোধী পক্ষের অন্য একটা সেনাবাহিনী ওদের গ্রামে চলে আসে, আর এখানে আসার সাথে সাথেই ওরা নিজেদের সামনে থাকা সমস্ত নিরীহ মানুষকেই গুলি করে মেরে ফেলতে শুরু করে। আর তারপর ওরা এই গ্রামের মধ্যে লুকিয়ে থাকা সমস্ত মানুষকে খুঁজে বের করে, যাদের মধ্যে আগু, ওর বাবা আর ওর দাদাও ছিল। এখন ওই সেনাবাহিনীর লোকজন এদের সবাইকে একটা লম্বা লাইনে দাঁড় করিয়ে এদেরকে প্রশ্ন করে, তোমরা কোন দলের হয়ে লড়াই করছো? যেটা শুনে আগুর বাবা বলে, আমরা তো কোনো লড়াই করছি না, আমরা তো এই গ্রামেরই সাধারণ মানুষ। এই কথা শুনে ওই সেনাবাহিনীর লিডার পাশের থেকেই ওই গ্রামের একজন মহিলাকে ডেকে আনে, আর ওনাকে প্রশ্ন করে, তুমি কি এই লোকগুলোকে চিনতে পারছো? এরা সবাই কি এই গ্রামেই থাকে? কিন্তু এই মহিলা একজন মানসিক ভারসাম্যহীন পাগল ছিল, ইনি কোনো মানুষকেই ঠিকভাবে চিনতে পারতেন না। সেজন্য এখন উনি আগুর বাবা আর বাকি সবাইকে দেখার পরেও বলেন, আমি এদের কাউকেই চিনি না, এরা সবাই বাইরের গ্রাম থেকে এখানে এসেছে। এখন ওই সেনাবাহিনীর লিডার এই মহিলার এই কথাগুলোকে বিশ্বাস করে নেয়, আর তারপর সাথে সাথেই উনি এদের সবাইকে গুলি করে মেরে ফেলতে শুরু করেন।
এসব কিছুর মধ্যেই আগু আর ওর দাদা কোনো রকমে ওই জায়গা থেকে পালিয়ে যায়, কিন্তু কিছুদূর যাওয়ার পরেই সেনাবাহিনীর গুলির আঘাতে আগুর দাদাও মারা যায়। এই অবস্থায় আগু একাই বেঁচেছিল। এখন ও কোনো রকমে ওখান থেকে পালিয়ে পাশের একটা জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়ে। অতিরিক্ত ভয়ের কারণে এখন ও জঙ্গলের অনেকটা গভীরে ছুটে পালাতে শুরু করে। এইভাবে সারাদিন ধরে বেশ অনেকটা পথ চলার পর ও জঙ্গলের অনেকটা গভীরে চলে আসে। এদিকে সূর্য ডুবে গিয়ে চারিদিকের পরিবেশ পুরোপুরি অন্ধকার হয়ে গেছিল। এই অবস্থায় এই বিশাল জঙ্গলের মধ্যে ও একা একা থাকতে প্রচণ্ড ভয় পাচ্ছিল। আজ সকাল অবধিও আগু নিজের পরিবারের প্রত্যেকের সাথেই খুবই ভালো ছিল, কিন্তু এখন ও নিজের পরিবারের সবাইকে হারিয়ে পুরোপুরি অনাথ হয়ে গেছিল। আর এই সমস্ত কথা ভেবেই ও প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। এইভাবে কোনো রকমে সেই রাতটা ও সেই জঙ্গলের মধ্যেই কাটিয়ে দেয়। কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠেই ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, কিন্তু এখানে ওর আশেপাশে কোনো রকম খাবার ছিল না, যে কারণে ও বাধ্য হয়ে একটা গাছের পাতা ছিঁড়ে খেতে শুরু করে। কিন্তু ওই পাতাটা বিষাক্ত ছিল, যে কারণে কিছুক্ষণ পরেই ওর প্রচণ্ড বমি শুরু হয়ে যায়। এই ঘটনার কিছুক্ষণ পরেই ওই জঙ্গলের মধ্যে থেকে বেশ কিছু গুলির আওয়াজ শোনা যায়। আর এখানে আগু কিছু বুঝে ওঠার আগেই জঙ্গলের মধ্যে থেকে রেবেল গ্রুপের বেশ কিছু লোকজন এসে আগুকে নিজেদের সাথে ধরে নিয়ে যায়। আসলে এরা সবাই এনডিএফ গ্রুপের সদস্য ছিল, আর এরা মনে করেছিল আগু হয়তো বিরোধী পক্ষের লোক। সেজন্য ওরা আগুকে ধরে নিজেদের কমান্ড্যান্টের সামনে নিয়ে যায়। এখন কমান্ড্যান্ট প্রশ্ন করে, তুমি এই জঙ্গলের মধ্যে কেন এসেছো? আগু বলে, সরকারি অফিসারেরা আমার চোখের সামনেই আমার বাবা আর দাদাকে গুলি করে মেরে ফেলেছে, আর ওদের কাছ থেকে নিজের জীবন বাঁচানোর জন্য আমি কোনো রকমে এই জঙ্গলের মধ্যে পালিয়ে আসি। এখন সবকিছু শোনার পর ওই কমান্ড্যান্ট আগুকে নিজেদের দলে ভর্তি করিয়ে নেয়। উনি বলেন, আমাদের সঙ্গে থাকলে তুমি ওই অফিসারদেরকে মেরে তোমার বাবা আর দাদার মৃত্যুর বদলা নিতে পারবে। এই কথা শুনে এখন আগু ওদের সঙ্গে কাজ করার জন্য রাজি হয়ে যায়। এরপর ওরা সবাই আগুকে নিয়ে জঙ্গলের গভীরে থাকা নিজেদের ক্যাম্পে চলে আসে। এদের এই দলটার নাম ছিল এনডিএফ, মানে নেটিভ ডিফেন্স ফোর্স। আর এরা এই সমস্ত জঙ্গলের মধ্যে লুকিয়ে থেকে এখান থেকেই দেশের সরকারের বিরুদ্ধে লড়াই করত। এই ক্যাম্পে আসার পর আগু লক্ষ্য করে এখানে ওর মতন আরও অনেক নতুন সদস্যদেরকে নিয়ে আসা হয়েছিল। এখন আস্তে আস্তে তাদের সবাইকেই লড়াই করার জন্য ট্রেনিং দেওয়া হচ্ছিল। আর যে এদেরকে এই ট্রেনিং দিচ্ছিল তার নাম ছিল 2IC। 2IC ছিল এই দলের কমান্ড্যান্টের খুবই কাছের মানুষ। 2IC বলে, আমাদের দেশের সরকার আর বড় বড় নেতারা আমাদের দেশের সমস্ত সোনা, হিরে আর প্রাকৃতিক সম্পদগুলোকে বিদেশিদের কাছে বিক্রি করে দিচ্ছে, আর সেই টাকাগুলোকে তারা নিজেরাই নিয়ে নিচ্ছে, যে কারণে আমাদের নেতা মন্ত্রীরা বড়লোক হলেও আমাদের মতন সাধারণ মানুষদের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আর আমাদের দলের কাজ হলো এই রকম নেতা মন্ত্রীর হাত থেকে আমাদের দেশকে রক্ষা করা। এইভাবে আস্তে আস্তে আরও বেশ কিছুদিন কেটে যায়। এখন প্রত্যেকদিন সকালে এদেরকে বন্দুক চালানো আর লড়াই করার ট্রেনিং দেওয়া হতো। আর সেই একই সাথেই মাঝে মাঝে বিভিন্ন রকম ভাষণ দিয়ে এদের সবাইকে মানসিকভাবে লড়াইয়ের জন্য তৈরি করে রাখা হতো। এইভাবে আরও বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন এই গ্রুপের সমস্ত সদস্যদের ওপরে ঝাড়ফুঁক আর তন্ত্রমন্ত্র করা হয়। আর তারপর ওই গ্রুপের কমান্ড্যান্ট এদের সবাইকে বলে, এখন এই ঝাড়ফুঁক করার পরে তোমরা পুরোপুরি অমর হয়ে গেছো, এখন কেউ তোমাদেরকে কোনোভাবেই মারতে পারবে না। আর এই কথা বলেই উনি এদের প্রত্যেকের ওপরে নকল গুলি চালান, যার ফলে এখন এরা সবাই বিশ্বাস করতে শুরু করে এরা হয়তো সত্যি সত্যি অমর হয়ে গেছে। আসলে ওই কমান্ড্যান্ট এভাবেই এদের সবাইকে বোকা বানাতো, যাতে এরা সবাই নিজেদেরকে অমর মনে করে সবসময় লড়াইয়ের জন্য এগিয়ে যায়। আর যখনই লড়াইতে এদের দলের কেউ মারা যেত তখন কমান্ড্যান্ট বলতো, এদের মনে পাপ ছিল, সেজন্যই আমার জাদু শক্তি এদের ওপরে কাজ করেনি। এই ঘটনার কিছুদিন পর এদের সবাইকে একটা নতুন মিশনে নিয়ে যাওয়া হয়। এরা খবর পেয়েছিল এই জঙ্গলের মধ্যেই একটা ব্রিজের ওপর দিয়ে সেনাবাহিনীর বেশ কিছু গাড়ি যাবে, আর এখন এদেরকে সেই গাড়িগুলোর ওপরে হামলা করে সমস্ত সেনাবাহিনীকে মেরে তাদের গাড়িতে থাকা সমস্ত জিনিসপত্রগুলোকে লুট করতে হবে। এর পরের দিন সকালেই ওরা সবাই প্ল্যান মতন ওই ব্রিজের আশেপাশেই বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ে। আর তারপর সেখানে সেনাবাহিনীর গাড়ি আসলে এরা সবাই হঠাৎ করে সেগুলোর ওপরে আক্রমণ করে ভিতরে থাকা সবাইকে মেরে ফেলে। কিন্তু কিছুক্ষণ পর যখন লড়াই শেষ হয়ে যায় তখন ওরা লক্ষ্য করে ওই গাড়ির ভেতরে তখনও একজন সৈনিক বেঁচে ছিল। এখন সেই সৈনিককে এদের কমান্ড্যান্টের সামনে ধরে আনা হয়। এখন প্রচণ্ড ভয়ের মধ্যে ওই লোকটা বারবার বলতে থাকে, আমি কোনো সৈনিক না, আমি একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আর আমি এখানে এই ব্রিজটা রিপেয়ার করার জন্য এসেছিলাম। আর এই কথা বলেই ওই লোকটা প্রচণ্ড অসহায়ভাবে কাঁদতে শুরু করে, কিন্তু কমান্ড্যান্ট ওর কোনো কথাই শুনতে চাইছিল না। এখন কমান্ড্যান্ট আগুর হাতে একটা ধারালো অস্ত্র দিয়ে আগুকে ওই লোকটাকে কুপিয়ে মেরে ফেলতে বলে। যদিও প্রথমের দিকে ওই লোকটার ওই রকম অসহায় অবস্থা দেখে আগু কোনোভাবেই ওকে মারতে চাইছিল না,
কিন্তু তখন কমান্ড্যান্ট আগুকে বারবার বলতে থাকে এই লোকটা একজন সৈনিক আর এরাই তোমার বাবা আর ভাইকে মেরে ফেলেছে, তাই এখন এই লোকটাকে মেরে তুমি ওদের খুনের বদলা নিয়ে নাও। এখন কমান্ড্যান্ট বারবার বলার ফলে আগু হঠাৎ করেই ওই লোকটার মাথায় প্রচণ্ড জোরে আঘাত করে ওনাকে মেরে ফেলে। কিন্তু এখন এই অসহায় নিরীহ লোকটাকে মারার পর থেকে আগুর প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিল, আর একটা সময় অতিরিক্ত দুশ্চিন্তার কারণে ও বমি করতে শুরু করে দেয়। ওই লোকটাকে মারার পর থেকে আগু বেশিরভাগ সময় মন খারাপ করে উদাস হয়ে বসে থাকত। ওকে এই অবস্থায় দেখে একদিন ওই দলের মধ্যে থেকে স্ট্রাইকা নামের একটা ছেলে আগুর সঙ্গে বন্ধুত্ব করার জন্য চলে আসে। এই ছেলেটাও আগুর বয়সী ছিল, আর ও কোনো কথা বলতে বা শুনতে পারত না। আস্তে আস্তে এদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পর আগু আর তার দল একটা নতুন গ্রামের পাশে নিজেদের ক্যাম্প তৈরি করে। এক রাতে ওই গ্রামের বেশ কিছু মহিলা এসে আগুদের দলের কমান্ড্যান্টকে বলে পিএলএফ সৈনিকরা আমাদের পুরো গ্রামটাকেই দখল করে নিয়েছে, আর ওরা ইচ্ছা মতন আমাদের গ্রামের বহু নিরীহ মানুষকে মেরে ফেলছে। তাই এখন আমরা চাই আপনারা ওই সৈনিকদের হাত থেকে আমাদের গ্রামটাকে বাঁচান। এই কথা শুনে এনডিএফ কমান্ড্যান্ট পরের দিন সকালেই নিজের সমস্ত সেনাবাহিনী নিয়ে ওই গ্রামবাসীদেরকে সাহায্য করার জন্য পৌঁছে যান। সেখানে আগুদের দলের সাথে বিরোধী পক্ষ অর্থাৎ পিএলএফ গোষ্ঠীর একটা ভয়ঙ্কর লড়াই হয়, আর শেষ অবধি এই লড়াইতে আগুদের দল মানে এনডিএফ গোষ্ঠী জিতে যায়। এখন আস্তে আস্তে নিরীহ মানুষদেরকে খুন করা আগুর কাছে খুবই সাধারণ ব্যাপার হয়ে উঠেছিল। আস্তে আস্তে একজন নিরীহ বাচ্চা থেকে আগু একজন হিংস্র খুনিতে রূপান্তরিত হয়েছিল। বেশ কিছুদিন পর একদিন সন্ধেবেলায় কমান্ড্যান্ট আগুকে নিজের ঘরে ডেকে ওর বেশ প্রশংসা করতে শুরু করে। নিজের সম্পর্কে ভালো কথা শুনে আগুর বেশ ভালোই লাগছিল। এখানে ও কিছু বুঝে ওঠার আগেই ওই কমান্ড্যান্ট ওকে শারীরিকভাবে শোষণ করে, আর ওকে বলে এই ঘটনাটা কাউকেই না জানাতে। কিছুক্ষণ পর আগু যখন ঘর থেকে বাইরে বেরোয় তখন নিজের সাথে ঘটে যাওয়া এই ঘটনার জন্য ও মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। তখন ওকে এই অবস্থায় দেখে স্ট্রাইকা ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আসলে ওই কমান্ড্যান্ট স্ট্রাইকার সাথেও এই একই কাজ করত। এই ঘটনার পর থেকে আগু সবসময় একা একা মন খারাপ করে বসে থাকত, আর মাঝে মাঝে সবার থেকে লুকিয়ে লুকিয়ে কান্নাকাটি করত। একদিন ওকে এই অবস্থায় দেখে ওদের দলের একজন সদস্য আগুকে নেশা করার জন্য ব্রাউন ব্রাউন নামের এক ধরনের ড্রাগস দেয়। এই নেশা করার পর ও নিজের সাথে ঘটে যাওয়া সমস্ত বাজে ঘটনাগুলো ভুলে যেতে শুরু করে, আর আস্তে আস্তে একটা সময় ও এই ড্রাগসের নেশায় প্রচুর পরিমাণে আসক্ত হয়ে ওঠে। এখন আস্তে আস্তে এরা প্রত্যেক দিন বিভিন্ন নতুন নতুন গ্রামে গিয়ে সেখানে পাহারায় থাকা সেনাবাহিনীর সঙ্গে লড়াই করতে শুরু করে। এরকমভাবেই একদিন লড়াই করতে করতে আগু আর তার সঙ্গীরা একটা নতুন গ্রামের একটা বাড়িতে চলে আসে। এই বাড়িতেই একজন মহিলা আর তার বাচ্চা মেয়ে লুকিয়েছিল। এখন ওই মহিলাকে দেখে আগু ওনাকে নিজের মা মনে করে জড়িয়ে ধরে, কিন্তু কিছুক্ষণ পর আগু লক্ষ্য করে ওই মহিলাটা ওর মা না, উনি একজন অচেনা মানুষ। যেটা দেখে ও খুবই হতাশ হয়ে ওই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তখনই ওর দলের বেশ কিছু লোকজন ওই মহিলার বাচ্চা মেয়েটাকে মাটিতে ফেলে ওকে লাথি মারতে মারতে মেরে ফেলে। অন্যদিকে তখন ওর দলের আরও বেশ কিছু লোকজন ওই মহিলাটার সঙ্গে অসভ্যতামি করতে শুরু করে। এখন ওই মহিলাকে এইরকম অসহায় অবস্থায় দেখে আগু আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করে, এখানে যে এত বাজে কাজ হচ্ছে, ঈশ্বর কি সেসব কিছুই দেখতে পাচ্ছেন না? আর এই কথাটা ভাবতে ভাবতেই ও হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকে ওই মহিলাটাকে গুলি করে মেরে ফেলে। আসলে ওর দলের লোকজন ওই মহিলাটার সঙ্গে যে অসভ্যতামি করছিল সেই ব্যাপারটাকে ও কোনোভাবেই সহ্য করতে পারছিল না। এই ঘটনার কিছুদিন পর আগুর পুরো দল আর ওদের কমান্ডারকে শহরে ওদের হেডকোয়ার্টারে ডেকে পাঠানো হয়। আসলে এদের এই দলের মেইন লিডারের নাম ছিল ডাডা গুডব্লাড, আর উনি ছিলেন সমস্ত এনডিএফ দলের সুপ্রিম লিডার। ওনার আন্ডারে আগুদের মতন এইরকম আরও অনেকগুলো দল ছিল, আর উনি এদের সবাইকে টাকা পয়সা, খাবার দাবার আর অস্ত্র দিয়ে লড়াই করার জন্য সাহায্য করতেন। সেজন্য এদের সবাইকেই ডাডা গুডব্লাডের আদেশ মেনে চলতে হতো। এখন আগুর কমান্ড্যান্ট ওদের পুরো দল নিয়ে ডাডা গুডব্লাডের অফিসে পৌঁছে যায়। সেখানে এই কমান্ড্যান্ট মনে করেছিল ওনাকে হয়তো কোনোরকমভাবে প্রমোশন দেওয়া হবে, কিন্তু ডাডা গুডব্লাড জানায় তুমি তোমার দল নিয়ে যেরকম নৃশংসভাবে লড়াই করছো, এখন সেই খবরটা পৃথিবীতে অনেক দেশের কাছে পৌঁছে গেছে। এখন এই অবস্থায় আমরা যদি আরও লড়াই করি তাহলে ভবিষ্যতে এর জন্য আমাদেরকে অনেক সমস্যায় পড়তে হবে। তাই এখন আমি চাই আর কোনো রকম লড়াই না করেই আমাদের দল যেন এই পুরো দেশের ওপরেই শাসন করার সুযোগ পায়। এরপর ডাডা গুডব্লাড 2IC নামে ওদের দলের অন্য একজন সদস্যকে ওদের দলের জেনারেল হিসেবে নিযুক্ত করেন। এই কথা শুনে কমান্ড্যান্ট খুবই রেগে গেছিল। আসলে এতদিন অবধি উনি এই পুরো দলটাকে নিয়ন্ত্রণ করতেন, আর 2IC ওনার নিচেই কাজ করত। কিন্তু এখন 2IC-কে প্রমোশন দিয়ে ওনার থেকেও বড় অফিসার করে দেওয়া হয়েছে, আর এখন কমান্ড্যান্টকে 2IC-র আদেশ মেনে চলতে হবে, যে জিনিসটা ওনার একদমই পছন্দ হয় না।
সেজন্য কমান্ড্যান্ট খুবই রেগে গিয়ে নিজের পুরো দল নিয়ে ওখান থেকে চলে আসে। এরপর উনি নিজের পুরো দল নিয়ে পাশের গ্রামের একটা বিশেষ ধরনের বাড়িতে চলে আসে, যেখানে অনেকগুলো মেয়ে ছিল। আসলে এটা একটা নিষিদ্ধ পল্লী বা রেড লাইট এরিয়া ছিল। এখন কমান্ড্যান্ট ওর সমস্ত সৈনিককে একজন করে মেয়ের সাথে সময় কাটাতে বলে। আর বাকি সবাই যখন ভিতরে গেছিল, তখন আগু আর স্ট্রাইকা ওই বাড়ির বাইরেই বসেছিল। কিছুক্ষণ পর হঠাৎ করে ঘরের মধ্যে থেকে একটা গুলির আওয়াজ শোনা যায়, যেটা শুনে সবাই তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে। দেখা যায় ওই মেয়েগুলোর মধ্যে থেকে একজন টুআইসিকে গুলি করে দিয়েছে, আর এখন ও প্রচণ্ড আহত হয়ে গেছে। এখানে টুআইসি খুব ভালোভাবেই বুঝতে পারে এই কাজটা ওদের কমান্ড্যান্টই করিয়েছে, কারণ টুআইসির প্রমোশনের ব্যাপারটা ওনার একদমই পছন্দ হয়নি। এখন এই গুলি লাগার কারণে টুআইসির অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। প্রচণ্ড আহত অবস্থায় খুবই কষ্টের সাথে ও পরের দিন সকালেই মারা যায়। এরপর ওরা সবাই টুআইসির মৃতদেহটা ওই বাড়িতে ফেলে রেখেই ওখান থেকে চলে যায়। এই ঘটনার পর থেকে কমান্ড্যান্ট ডাডা গুডব্লাডের আর কোনো আদেশ মানত না। এখন উনি এই দলটা নিয়ে নিজের ইচ্ছা মতন কাজ করতেন, যে কারণে এখন ডাডা গুডব্লাডও এদেরকে টাকা পয়সা, খাবার দাবার আর অস্ত্র পাঠানো বন্ধ করে দিয়েছিল। যে কারণে আগামী বেশ কিছুদিন ধরে এরা সবাই কোনো রকম খাবার আর জল ছাড়াই বিভিন্ন জঙ্গলে জঙ্গলে ঘুরতে শুরু করে। এখন প্রচণ্ড খিদেতে ওরা সবাই জঙ্গলের বিভিন্ন পোকা ধরে খেতে শুরু করে। এক রাতে ওরা সবাই যখন জঙ্গলের মধ্যে ঘুমিয়েছিল, তখন একটু দূর থেকেই সেনাবাহিনীর লোকজন ওদের ওপরে গুলি আর বোমের সাহায্যে আক্রমণ করতে শুরু করে, যে ঘটনায় এদের দলের অনেক মানুষ মারা গেছিল। এই ঘটনায় বাকি যারা বেঁচে ছিল তারা সবাই পরের দিন সকালে উঠেই এখান থেকে পালাতে শুরু করে। তখন আগু লক্ষ্য করে সবাই ওখান থেকে চলে যেতে শুরু করলেও স্ট্রাইকা চুপচাপ একটা জায়গায় বসেছিল, আর আগু বারবার ডাকার পরেও ও কোনোরকমভাবেই উঠছিল না। এখন কাছে যাওয়ার পর আগু লক্ষ্য করে আগের রাতে ওই লড়াইয়ের কারণে স্ট্রাইকার গায়ে একটা গুলি লেগেছে, আর যেহেতু ও কোনোরকম কথা বলতে পারত না, তাই সারা রাত ধরে ও চুপচাপ এখানে বসেছিল। আর এখন ওর পক্ষে আর কোনোরকমভাবে উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। সেজন্য এখন আগু ওকে পিঠে করে নিয়ে বাকি সবার সাথে সামনে এগোতে শুরু করে। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে কোনো কিছু খাওয়া দাওয়া না করার ফলে এখন আগুও প্রচণ্ড দুর্বল হয়ে গেছিল। ওর পক্ষে স্ট্রাইকাকে এইভাবে পিঠে করে নিয়ে যাওয়া আর কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। কিন্তু প্রচণ্ড কষ্ট হওয়া সত্ত্বেও ও কোনোভাবেই স্ট্রাইকাকে ওই জঙ্গলের মধ্যে একা রেখে যেতে চাইছিল না। এইভাবে বেশ অনেকটা পথ যাওয়ার পর একটা জায়গায় আগু প্রচণ্ড দুর্বল হয়ে দাঁড়িয়ে পড়ে। তখন ও লক্ষ্য করে স্ট্রাইকা অনেক আগেই ওর পিঠের ওপরে মারা গেছে। এই ঘটনায় আগু মানসিকভাবে আবারও প্রচণ্ড ভেঙে পড়ে। নিজের পুরো পরিবারকে হারানোর পর স্ট্রাইকাই ছিল ওর একমাত্র বন্ধু, কিন্তু এখন সে মারা যাওয়ার পর আগু পুরোপুরি একা হয়ে গেল। এইভাবে আস্তে আস্তে আরও বেশ কিছুদিন কেটে যায়। এখন এনডিএফ কমান্ড্যান্ট ওনার পুরো দল নিয়ে একটা পরিত্যক্ত সোনার খনিতে লুকিয়ে আছে। আসলে উনি মনে করেছিলেন এই জায়গা থেকে ওরা বেশ কিছুটা সোনা পেয়ে যাবে, যেগুলোকে বিক্রি করে ওরা খাবার দাবার, অস্ত্র আর নিজের প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে। কিন্তু অনেকদিন ধরে চেষ্টা করার পরেও ওরা এই খনি থেকে কোনো রকম সোনা খুঁজে পায় না। এদিকে এতদিনে ওদের বন্দুকের সমস্ত গুলিও শেষ হয়ে এসেছিল। এখন এদের পক্ষে আর কোনোভাবেই লড়াই করা সম্ভব ছিল না। সেজন্য একদিন এই দলের সমস্ত সদস্যরা মিলে ঠিক করে ওরা সবাই এই দল ছেড়ে দিয়ে সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করবে, কারণ এই জায়গায় থাকলে ওরা এমনিতেও না খেতে পেয়ে মারা যাবে। এখন বাকি সবার সাথে সাথে আগুও ওই দল ছেড়ে বেরিয়ে আসে। এরপর ওরা সবাই মিলে একসাথে সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এখন এই দলে আগুর মতন যে সমস্ত ইয়ং আর বাচ্চা ছেলে ছিল, তাদের সবাইকে এখান থেকে অনেক দূরে একটা সুরক্ষিত জায়গায় অনাথ আশ্রমে রেখে দেওয়া হয়। এখানে এদের সবাইকে লেখাপড়া শিখিয়ে আস্তে আস্তে আগের মতন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হবে। দেখা যায় এখানে আগুর বয়সী আরও অনেকগুলো অনাথ বাচ্চা ছিল, যারা সবাই প্রত্যেকদিন একসাথে খেলাধুলা করত আর নিজেদের মধ্যে অনেক মজা করত। কিন্তু আগু এদের সবার থেকে দূরে দূরে সবসময় একা একা থাকত। আসলে বিগত কিছু মাস ধরে ও যে সমস্ত নৃশংস কাজগুলো করেছিল আর যেভাবে নিরীহ মানুষদেরকে খুন করেছিল, সেই ঘটনাগুলো ও কোনোভাবেই ভুলতে পারছিল না। এই প্রচণ্ড কষ্ট ও নিজের মনের মধ্যে চেপে রেখে প্রত্যেক রাতে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ত। যদিও ওই আশ্রমের সমস্ত টিচাররা আগুকে সব রকমভাবে সাহায্য করার চেষ্টা করত, কিন্তু প্রথমের দিকে ও কারোর সাথে কোনো রকম কথা না বলে সবসময় একা একাই থাকত। এইভাবে আস্তে আস্তে বেশ অনেকগুলো দিন কেটে যাওয়ার পর ও অবশেষে একদিন ওই আশ্রমের বেশ কিছু টিচারের সাথে ওর সাথে ঘটে যাওয়া সেই সমস্ত নৃশংস ঘটনাগুলো বলতে শুরু করে। আগু বলে, আমি যে কাজ করেছি তার জন্য সবাই হয়তো আমাকে ঘেন্না করবে, কিন্তু একটা সময় আমার বাবা, মা আর আমার পুরো পরিবারের সাথে আমি খুবই সুখে ছিলাম। তখন আমি খুবই ভালো একটা ছেলে ছিলাম।
এখন এই কথাগুলো বলার পর আগু মন থেকে অনেকটা হালকা অনুভব করতে শুরু করে। এরপর সবশেষে আমরা দেখতে পাই আগু এখন ওই আশ্রমের বাকি বাচ্চাদের সঙ্গে খেলা করার জন্য এগিয়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে ও নিজের মনের সমস্ত ক্ষতগুলোকে ভুলে গিয়ে আবার স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।